থমাস টুলি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। এর আগের টার্মে যদি হাভিয়ার ক্যাব্রালের সাথে কন্ট্রাক্টটা রিনিউ না করা হতো, তাহলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ হয়তো এশিয়ান কাপে কোয়ালিফাইও করতে পারত। ভাইয়া আফুফের কোচ নিয়ে আসলে এই যে তামাশাটা হচ্ছে বা যা হচ্ছে আর কি, ওভারঅল কি দেখতেছেন আসলে? দেখেন, এই টোটাল জিনিসটাই মানে এবার তো ওপেনলি করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে ধরেন সবাই কোন কোন কোচ অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে মোটামুটি অনেকেরই জানা। এজেন্টদের পার্সপেক্টিভ থেকে অনেকে জেনেছেন, অনেকে হচ্ছে কোচরাই বিভিন্ন সময় হচ্ছে গিয়ে অনেককে জানিয়েছেন। তো এরপর না আসলে জিনিসটা ওপেন হয়ে যায়, এবং যখন আপনি ওপেন প্রক্রিয়ার মধ্যে এই জিনিসটা করবেন তখন কিন্তু মানুষজনের কাছে ওই অপশনটা থাকে যে উনি অ্যাপ্লাই করেছেন, ওনাকে কেন নেওয়া হচ্ছে না, বা এ অ্যাপ্লাই করলো, একে হচ্ছে নেওয়া হলো না, এজেন্টশিপের কাহিনী হলো। তো এই জিনিসগুলো না যখন ওপেন হবে তখন জিনিসগুলো একদিক থেকে ভালো, জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়েতে যায়। আবার অন্য দিক থেকে তখন ওই ফুটবল ফেডারেশনকেও ততটাই শক্তিশালী হতে হবে যে আর এই জিনিসগুলো আসলে আমি কীভাবে ফেস করবো, সেই জিনিসটাই কিন্তু হলো। দেখেন রোজারিও মিকেলের নাম যখন হচ্ছে গিয়ে আসলো, প্রথমে হচ্ছে রোজারিও মিকেল অ্যাপ্লাই করেন এরকম একটা স্টেটমেন্ট শোনা গিয়েছিল। এরপর হচ্ছে যে না, তারা মেনে নিয়েছে, না রোজারিও মিকেল অ্যাপ্লাই করেছে। আপনি চিন্তা করেন যদি হচ্ছে ওই ওপেন প্রসেস না হতো, তাহলে ওই যে অ্যাপ্লাই করে নেই, এরপর যখন যাদের কাছে প্রমাণ ছিল না রোজারিও মিকেল অ্যাপ্লাই করেছে, সেই জিনিসটাও কিন্তু প্রকাশ পেত না বা ওইভাবে হয়তো আসতো না। তো আর তাবিদাও তো প্রেসিডেন্ট বাফের প্রেসিডেন্ট একটা কথা বলেছেন যে এটা তাদের প্রথম এই প্রক্রিয়ায় ওনারা গিয়েছেন, সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে বা ওনারা এখান থেকে শিখছেন। তো একদিক থেকে আমি সাধুবাদ জানাই যে পুরোটা জিনিসটাকে ওপেন করা হয়েছিল, মানুষজন জানতে পেরেছে কে কে অ্যাপ্লাই করেছে না করেছে। ফুটবল ফেডারেশন আমি দেখলাম যে এই কোচের সিলেকশন প্যানেল ছিল, তারাও আপনার অলমোস্ট এভরিডে আপডেট দিয়েছে, এই জায়গা থেকে এতজন সিভি এতগুলোর থেকে আমরা এতগুলোতে নিয়ে এসেছি। সুতরাং ওই জায়গায় হচ্ছে ধরেন সদিচ্ছার হয়তো অভাব ছিল না বলেই আমরা মনে করতে পারি। কিন্তু যখন হচ্ছে নামগুলো আসলে একটার পর একটা প্রকাশ করা হলো, রোজারিও মিকেল কেন হলো না, বা ক্রিস কোলম্যানের নামটা যখন আসলো, ক্রিস কোলম্যান কিন্তু আপনার একেবারে শেষ দিকটায় এসে বাংলাদেশের এই যখন লাস্টে 1-2 দিনের মধ্যে তিনি অ্যাপ্লাই করেছিলেন, তো তখন হচ্ছে ক্রিস কোলম্যানের নাম আসার পরে কিন্তু পুরো ফেসবুক জুড়ে কিন্তু বা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় হচ্ছে তাকে নিয়ে বেশি হাইপড হয়েছে, হওয়ার মতো প্রোফাইলও তার ছিল, ওয়েলসকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। সুতরাং মানুষের কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলটা বা থিঙ্কিং লেভেলটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে অনেক হাই এক্সপেকটেশন কিন্তু তাদের রয়েছে। তো এরপর আমরা দেখলাম এজেন্টশিপের কারণেও সেটা হলো না। এখন নাম শোনা যাচ্ছে টমাস টুলির, এইটা নীতিগতভাবে নাকি মোটামুটি অনুমোদন হয়ে গেছে, আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। এবং ফুটবল ফেডারেশন একটা জিনিস তারা অলমোস্ট মনে করেন পুরো ডিসাইড করে ফেলেছে, পেন অ্যান্ড পেপারে কোনো সিগনেচার না হওয়ার আগ পর্যন্ত ওনারা উনাদের এন্ড থেকে আর সিঙ্গেল কারো নাম হচ্ছে ওনারা মুখে নেবেন না। যাক, এই যে থমাস টুলির কথা যেটা ওটা নাম উঠতেছে, সে আসলে কতটা কার্যকর হতে পারে বাংলাদেশের জন্য? কারণ এই একটা পরিবেশে যখন আসবে তার জন্য তো একটা চাপ থাকতে পারে। দেখেন, আমরা হচ্ছে প্রথম থেকে একটা জিনিস আমাদের কাছে মনে হয়েছিল যে এইটা একটা প্রায়োরিটির মধ্যে যদি থাকে তাহলে খারাপ হয় না। সেটা হচ্ছে যে কোনো দলকে এশিয়ান কাপে কোয়ালিফাই করানোর এক্সপিরিয়েন্স আছে এমন একজনকে যদি কোচ হিসেবে আনা যায়, সেই হিসেবে থমাস টুলির সেই এক্সপিরিয়েন্সটা ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন 2019 সালে যখন ফিলিপাইন তাদের হিস্ট্রিতে প্রথমবারের মতো কোয়ালিফাই করলো, সেটাও কিন্তু থমাস টুলির আন্ডারেই আসলে তারা করেছিল। তো এইরকম এক্সপিরিয়েন্সটা একটা কোচ বাংলাদেশের এই মুহূর্তে আসলে আমাদের পার্সপেক্টিভে খারাপ না, বলবো না হচ্ছে যে এর আগের বারের কোচের মতো বা ওই রকম কোনো সিলেকশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন করেছে সেটা হয়নি, এটা মোটামুটি কনফার্ম। এখন হচ্ছে আপনার বাকি জিনিসটা তো থমাস ডুলির সেট আপটা কী হয়, থমাস ডুলি এখানে কাদের সাথে আসলে কাজ করবেন। থমাস ডুলি এই যে বাংলাদেশের কায়নাতে তো আপনার সময় আমরা দেখলাম যে এই ধরনের কথাবার্তাও ছিল, উনি ওই মিক্স আপটা আসলে ভালোভাবে করতে পারেন না। হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের কাছে যেহেতু ওই খবর আমরা তো অনলাইন দেখেই তো হচ্ছে পেয়েছি, সুতরাং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারও রিসার্চ করে থমাস টুলিকে ফাইনাল করেছেন। হয়তো তাদের কাছে আরও বেটার কোনো ডাটা আছে, যে ছোটোখাটো একটা দুইটা এক্সাম্পল রয়েছে যে লোকাল প্লেয়ার এবং ফরেন প্লেয়ারদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। এই ধরনের বেশ কিছু নিউজ আমরা দেখলাম হচ্ছে আপনার অনলাইনে আছে, সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তো এই জিনিসগুলো অবভিয়াসলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এটার এগেনস্টেও একটা অ্যান্সার তাদের রয়েছে, বা ওই জিনিসটা হয়তো তারা জানতে চেয়েছে বা জিনিসটা নিয়ে তারা একটু ঘাটাঘাটি করেছে। তো আমার কাছে মনে হয়েছে ওইটা খুব মেজর না দেখেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন একটা ডিসিশন নিতে যাচ্ছে। আর কোলম্যানের ক্ষেত্রেও আমি বলবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেয়েছিল টাকা পয়সার যে একটা বড় সাপোর্ট যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাওয়ার আশ্বাসটা তারা পেয়েছে, এরপর তারা অল আউট এফোর্টটা আসলে সেই কোলম্যানের দিকেই দিয়েছিল। কিন্তু এই যে এজেন্টশিপের কথাবার্তা চলে আসে, এবং গতকালকে তাবিদ আউয়াল তিনি নিজেই তো বললেন ওনারা কখনো এমন কাউকে কোচ করবেন না যেখানে হচ্ছে এজেন্টশিপের ইয়ে থাকে। এইটা অনেক জায়গায় অনেক ইনস্টিটিউশনের যদি আপনার কনস্টিটিউশন এমন থাকে, এটা লিখিত কনস্টিটিউশন হওয়া লাগবে এমন না, যদি তাদের নীতিগত সিদ্ধান্ত ওইটা হয়,
তাহলে তো আসলে ওইটাকে রেসপেক্টটা করা উচিত, আমি এটা আসলে বলবো। এবং ওইখানে যে অ্যামাউন্টটার কথা বলা হচ্ছে এটা তো হিউজ অ্যামাউন্ট। মানে একজন এজেন্টের, আমি জানি না একজন এজেন্টের ক্ষেত্রে আসলে এত অ্যামাউন্ট পার মান্থে যদি এজেন্টই আসলে রেখে দেয় তাহলে ওইটা তো পুরোপুরি এক্সট্রা অ্যামাউন্ট। নর্মালি আমাদের ফুটবলে কী হয় বা ওই কালচারটা আমরা কতটুকু জানি যে কোচ তার সিভিটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যে পাঠায় বা ওই কোচের সাথে লিয়াজোটা যে মেনটেন করে তিনি আসলে কোচের কাছ থেকে ওই পার্সেন্টেজটা রাখেন। হ্যাঁ, এখন সাম কেসেস জিনিসটা ডিফারেন্ট হতেও পারে। যদি হচ্ছে আপনার ফুটবল ফেডারেশন কোনো একজন এজেন্টকে ঠিক করতো যে আপনি আমাদের হয়ে কোচ খুঁজে দেন, তখন কিন্তু ওই ফুটবল ফেডারেশন ওই টাকাটা দিতে আসলে তারা বাধ্য। সো এই অ্যামাউন্টটা অনেক বেশি মনে হয়েছে ফুটবল ফেডারেশনের কাছে। এটা ছাড়া আসলে আমি কোলম্যানের ব্যাপারে খুব বেশি যে তারা নেগেটিভ ছিল এমন কিছুও না। এবং আপনি দেখবেন হচ্ছে মোটামুটি যখন সিভিটা শর্ট করা হলো 11 জনের মতো একটা লিস্ট ছিল, ওই লিস্টে কিন্তু থমাস টুলির নামও ছিল। সুতরাং ওই প্ল্যান এ যখন চলে যায়, প্ল্যান বি যখন চলে যায়, তখন অন্যদের মধ্যে থেকে মনে হয়েছে থমাস টুলি হচ্ছে গিয়ে বেস্ট। নাবিল ভাই, এই যে কোচ আসলে যখন কোলম্যানকে আনার পরিকল্পনা চলছিল বা তখন অনেকটাই এগিয়ে গিয়েছিল, এবার থমাস ডুলি, ব্যাপারটা হচ্ছে যে ধরেন এর আগে আমরা দেখেছি যে হেভিয়ার কাবরেরাকে নিয়ে মাঠের মানে ফুটবলে অনেক কথা হয়েছে, কিন্তু যখন আসছে কিন্তু প্রথম দিকে কিন্তু তাকে নিয়ে ভালোই একটা পজিটিভ ছিল। এই যে মানে এক ধরনের ব্যর্থতাই বলা যায় যে আসলে বাফুফে একটা ফাঁদে পড়ে গেছে আসলে। এই যে ফাঁদে পড়ার পর যখন সামনে যদি মানে থমাস জুলিও ওভাবে পারফর্ম না করতে পারে বা থমাস জুলির মাধ্যমে যদি রেজাল্ট না পায়, তখন তো অডিয়েন্স তো আরও বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তখন কি আসলে বাফুফ তখন কী করবে আসলে? এটা একটা প্রেশার নাকি? এইটাকে আমরা যদি সিম্পলি লাইফের মতো করে ভাবি, লাইফে কোনো ডিসিশন যখন যে কেউই নেয় তখন সেটা পজিটিভও হতে পারে, তখন সেটা নেগেটিভ হতে পারে। মানে ইনফ্যাক্ট আমিও কিন্তু জানি না আমি যে এখান থেকে বের হব এরপরে মানে আমার কি হবে। এখন আমি যদি ওইটা ভেবে যদি বেরই না হই তাহলে তো আপনার কোনো সলিউশন হবে না। আর এই রিস্ক টেকিং সিচুয়েশনটা ফুটবল ফেডারেশনকে এটা টুমোরো নিতে হবে এবং ইচ অ্যান্ড এভরি ডিসিশনে সেটা নিতে হবে। কোনো কিছু ক্লিক করতে পারে, কোনো কিছু ক্লিক নাও করতে পারে। যেমন ধরেন হচ্ছে এই রিস্কটা যদি নিয়ে এর আগের টার্মে যদি হাভিয়ার কাবরেরার সাথে কন্ট্রাক্টটা রিনিউ না করা হতো তাহলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ হয়তো এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারত। হাভিয়ার কাবরেরা ডেফিনেটলি ভালো কোচ ছিলেন, একটা সময় বাংলাদেশকে সাফে নিয়ে গিয়েছিলেন, বাট প্রত্যেকেরই তো আসলে একটা লেভেল থাকে। মানে আমিও হয়তো হচ্ছে গিয়ে আমাকে যদি আপনি এখন বলেন যে অন্য কোনো ভাষায় টানা কথা বলে ফেলতে, সেটা কিন্তু আমার লেভেল না। সুতরাং আমার লেভেলটা হচ্ছে ধরেন বাংলায়, ইংলিশ ওই পর্যন্তই থাকতে হবে। তো হাভিয়ার কাবরেরার লেভেলটা আসলে ওই পর্যন্তই ছিল। হামজারা যখন আসলো, আমরা সমিত সোমরা যখন আসলো, তখন আমরা দলের মধ্যে কিন্তু নতুন কোনো কিছু আসলে দেখতে পাইনি। ধরেন একটা এক্সাম্পল দেই, হাভিয়ার কাবরেরার বদল নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কথা বলেছি যে ওনার চেঞ্জগুলো আসলে মানে সবাই যেখানে চিন্তা ভাবনা করছে ম্যাচে আমরা পিছিয়ে রয়েছে, এই টাইমে আমি কেন ডিফেন্সিভ খেলবো, এই টাইমে আমি হচ্ছে ফুটবলটা আমি দেখাতে চাইবো। এরকম একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, থমাস টুলিও এই কাজ একটা করেছিলেন যখন তাজিকিস্তানের সাথে তাদের কোয়ালিফায়ার ম্যাচ ছিল, এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ। তখন তিনি হচ্ছে তার দল পিছিয়ে রয়েছে, ওই ম্যাচ হচ্ছে ফিলিপাইনকে জিততেই হতো। তিনি কি করেছেন, তার হাতে যত অ্যাটাকিং অপশন রয়েছে সবাইকে তিনি নামিয়ে দিয়েছেন এবং দিন শেষে থমাস টুলির ওই প্ল্যানটা ধরেন ক্লিকও করে গিয়েছিল। তো ইটস অল অ্যাবাউট হচ্ছে এক একটা কোচের এক এক ধরনের ট্যাকটিক্স থাকে, এক একটা কোচের ধরেন সাহসী ফুটবল খেলতে তিনি তার টিমদেরকে ওই পারমিশনটা দিবেন কিনা, সেই লাইসেন্সটা দেওয়ার একটা সন্দিহান যেন না হয়, সেই জায়গাটায় থাকার মতো একটা জায়গায় থাকতে হয়। তো ওই জিনিসটা আমার মনে হয় হচ্ছে যেটা আমরা কাবরেরার কাছ থেকে পেনি, এটা হয়তো বা থমাস টুলি দিলেও দিতে পারেন। আর আমাদের এই সব কিছুই তো ধরেন প্রি অ্যাজাম্পশন, যখন মাঠে ঘাটে কাজ শুরু হবে এমনও হতে পারে হয়তো থমাস টুলিকে 6 মাস পর নাও রাখতে হতে পারে, হয়তো থমাস টুলিরও ওই রকম তিনিও ফেস করতে পারেন। সুতরাং সব কিছুর জন্য আসলে প্রস্তুত থাকতে হবে, এটা ফুটবলারদেরও থাকতে হবে, ফুটবল ফেডারেশনেরও থাকতে হবে দিন শেষে। ভাই আরেকটা কথা হচ্ছে যে এই যে অর্থের একটা সংকট বা এই বড় কোচ আনতে হলে যে টাকাটা, বাফুফে কি মানে আমরা যদি বিসিবির কথা বলি, বিসিবির একটা ভালো একটা তাদের একটা ক্যাশ আছে, যে ফান্ড আছে, যে যেখানে বড় একটা অর্থ আইসিসি থেকে পায় বা বাফুফেও কিন্তু ফিফা থেকে একটা টাকা পায়। সেই জায়গায় কি আসলে মানে আরও মানে বাফুফের আরও কোনো এমন মানে করা উচিত কিনা যে তাদের অর্থের ব্যাপার বাড়ানো? কারণ অলরেডি আমরা জানি যে ক্রীড়া প্রতিমন্ত্রী তারা সাহায্য করছেন, কিন্তু ব্যাপারটা কি আসলে দীর্ঘমেয়াদী করবে কিনা, আর সামনেও তো একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। দেখেন, একটা টোটাল ফরেন কোচিং সেট আপ যদি আপনি আনতে চান, তখন হচ্ছে কি আপনার এই যুগে বাংলাদেশকে নিয়ে মানুষজন এখন যে ড্রিম দেখছে, সেই ড্রিমের জায়গায় যদি বাংলাদেশ কম্পিটও করতে চায়, একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আসলে খরচ হবে। এখন এই অ্যামাউন্টটা তখনই আসলে দিন শেষে বাড়বে যখন আপনার টিমের পারফরমেন্সটা ভালো হবে। একদিক থেকে আপনি স্পন্সরশিপ থেকে টাকা পাবেন, ফিফার যে অ্যালটমেন্টটা রয়েছে সেই অ্যালটমেন্টটাও কিন্তু দিন শেষে আসলে বেড়ে যাবে। সুতরাং আপনি ভালো কোচ আনার পেছনে খরচ করছেন, এইটা না অনেকটা হচ্ছে যে পানি চক্র ছোটবেলায় আমরা পড়েছিলাম না, ঘুরে ফিরে আসলে চলে আসে, তেমনই হচ্ছে। কারণ কি, আপনি যদি পারফরমেন্স
ভালো কোচ আনলেন, ভালো পারফরমেন্স টিম করলো, ভালো টাকাও কিন্তু বাংলাদেশের বাড়বে। এর ফলে কি হবে, কোচের এর পরের বার যখন কোচ নিয়োগ দিবে তখন হয়তো আরেকটু বেটার, আরেকটু Right. উচ্চ দামি কোচ বা বড় এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদেরকে হয়তো বাংলাদেশ নিতে পারে। সুতরাং এই কমপ্লিট জিনিসটা হচ্ছে একটা সার্কেলের মতো, এই চক্র পূরণের মতো জিনিসটা আসলে হয়ে যায়। বাংলাদেশের পারফরমেন্স, মাঠের পারফরমেন্সটা কিন্তু খুব বড় ফ্যাক্ট। কারণ আপনাকে আমি ডেফিনেটলি বলতে পারি, এই যে ধরেন হামজারা যখন আসলো তখন স্পন্সরশিপের কিন্তু বাংলাদেশের ফুটবলে কোনো অভাব নাই। কিন্তু আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষ যদি দেখে এই বাংলাদেশ দল 10টা ম্যাচ হারছে, এই বাংলাদেশ দল ঘরের মাঠে 5টা ম্যাচ জিততে পারছে না, কোনো গোল করতে পারছে না, তখন কি স্পন্সররা কি থাকবে? তখন কিন্তু স্পন্সররা থাকবে না। সুতরাং নগদ যেসব যা পাওয়া যাচ্ছে তখনই ইনভেস্ট করে, মানে এইটার রেজাল্টটা যেন বাংলাদেশ ধরেন 10 মাস পরে পায়, 5 মাস পরে পায়, ওই জিনিসটা আসলে ফুটবল ফেডারেশনের করতে হবে। আর সব মিলে আসলে থমাস ডুলি গিয়ে আসলে হতে যাচ্ছেন কিনা একদম মানে আমার কাছে সবশেষ যেই তথ্য আছে বা আমি যতটুকু আসলে জানি, থমাস টুলি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। এখন লাস্ট মোমেন্টে যদি এমন হয় যে থমাস টুলি তার ওইটা এজেন্ট বের হয়ে যায়, এজেন্ট এখন পর্যন্ত বের হয়নি, ধরেন এমন হয় থমাস টুলির কাছে ইনস্ট্যান্ট অন্য কোনো দলের প্রপোজাল চলে আসলো, Right. কাগজে কলমে সাইন না করার আগ পর্যন্ত আসলে কিছুই বলা যাচ্ছে না। তবে ফুটবল ফেডারেশন মোটামুটি ডিসাইডেড তার থমাস টুলিকে কোচ করতে চায়। ওকে ভাই, থ্যাংক ইউ।